বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। তোমাদের সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আমার আজকের আলোচনায় থাকছে রসায়ন দ্বিতীয় পত্র, বোর্ডের সৃজনশীল সমাধান। আজকে আমি সকল বোর্ড 2018 এর 8 নং সৃজনশীলটি সমাধান করব। যেহেতু তোমরা ইতিমধ্যে তোমাদের চ্যাপ্টারগুলো শেষ করেছ, অতএব এখন তোমরা যদি সৃজনশীল প্র্যাকটিস করো তাহলে তোমরা বুঝতে পারবে যে তোমরা কতটুকু পড়েছ এবং তোমাদের এই পড়ার কারণে তোমরা এখন সৃজনশীলগুলো কতটুকু বুঝতে পারো। চ্যাপ্টারটি পড়ার পর যদি সৃজনশীল প্র্যাকটিস না করো তাহলে তোমার পড়াশোনাটা পরিপূর্ণতা পাবে না। একটি চ্যাপ্টার ভালো করে পড়ার পর যখন তুমি সৃজনশীল প্র্যাকটিস করবে তখন বুঝতে পারবে যে হ্যাঁ, তোমার চ্যাপ্টারটি কতটুকু পড়া হয়েছে এবং তুমি কতটুকু বুঝতে পেরেছ। চলো আর দেরি না করে আমরা বোর্ডের সৃজনশীলগুলো প্র্যাকটিস শুরু করি। আমি তোমাদেরকে এখন বোর্ডে নিয়ে যাচ্ছি। দেখো আমি কি লিখেছি। রসায়ন দ্বিতীয় পত্র, বোর্ডের সৃজনশীল সমাধান, সকল বোর্ড 2018, সৃজনশীল নং 8। জানো তোমাদের তো 8টি সৃজনশীল থাকে, সেখান থেকে তোমরা 6টি অ্যান্সার করো, 5টি অ্যান্সার করো, 5×50, 8টি থেকে 5টি অ্যান্সার করো। তো এখন প্রত্যেকটি সৃজনশীলের ক খ কিন্তু যে কোনো চ্যাপ্টার থেকে আসতে পারে। সাধারণত গ আর ঘ, প্রয়োগমূলক এবং উচ্চতর দক্ষতা, এই দুটি প্রশ্ন ওই চ্যাপ্টার থেকেই হয়। যেহেতু ক খগুলো যে কোনো চ্যাপ্টার থেকে আসে, সেজন্য আমি এই সৃজনশীলটিতে ক খ কিন্তু লিখিনি, শুধুমাত্র গ আর ঘ লিখেছি। দেখো গ আর ঘ লিখেছি। এই সৃজনশীলটি হচ্ছে সকল বোর্ড 2018, এটার 8 নং সৃজনশীল। তোমরা যদি বোর্ডের কোশ্চেন নাও সেখানে দেখতে পাবে সকল বোর্ড 2018 এর মধ্যে 8 নং সৃজনশীলটি হচ্ছে এটি। এখন আমি এটা বোর্ডে লিখেছি, আমি সৃজনশীলটি তোমাদেরকে এখন সমাধান করে দেব। দেখো কি লেখা আছে। এবং আরেকটি কথা তোমাদেরকে বলে রাখি, এই সৃজনশীলটি হচ্ছে পরিবেশ রসায়ন অর্থাৎ অধ্যায় 1-এর, রসায়ন দ্বিতীয় পত্র অধ্যায় 1-এর এই সৃজনশীলটি। আসো দেখো কি লিখেছে। এখানে একটি পাইপ দেওয়া আছে, সিলিন্ডার আকৃতির পাইপ। এটার দৈর্ঘ্যটা হচ্ছে 18 সেন্টিমিটার এবং এখানে 1 দিয়ে দিয়েছে x3, আর এখানে y, দেখো XH3 এটা গ্যাস, আর এটা হচ্ছে YH3 এটা হচ্ছে গ্যাস। এরপরে 2 দিয়ে দিয়েছে কি দেখো XH3 প্লাস এক ক্ষারকীয় অ্যাসিড, যেমন হাইড্রোজেন ফ্লোরাইড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, তারপরে হাইড্রোব্রোমিক অ্যাসিড, এগুলো হচ্ছে এক ক্ষারকীয় অ্যাসিড। যে অ্যাসিডের মধ্যে একটি হাইড্রোজেন পরমাণু থাকে সেগুলোকে এক ক্ষারকীয় অ্যাসিড বলা হয়। তো এক ক্ষারকীয় অ্যাসিড বিক্রিয়া করে সে লবণ তৈরি করবে। এরপরে কি ইনফরমেশন দেওয়া আছে দেখো, থার্ড ব্র্যাকেট দিয়ে লেখা আছে এক্স এবং ওয়াই এর পারমাণবিক সংখ্যা যথাক্রমে 5 এবং 7, অর্থাৎ এক্স হচ্ছে 5, তাহলে এটা হচ্ছে বোরন, আর ওয়াই হচ্ছে 7, তাহলে এটা হচ্ছে নাইট্রোজেন। জেনে গেলাম। তাহলে এটা যেহেতু নাইট্রোজেন ওয়াই, তাহলে এটা NH3 মানে অ্যামোনিয়া, আর এটা এক্স হচ্ছে বোরন, তাহলে BH3 বোরন হাইড্রাইড। আচ্ছা বুঝতে পারলাম, BH3। এরপর দেখো গতে কি লেখা আছে, কত দূরে গ্যাস দুটি পরস্পর মিলিত হবে গাণিতিক যুক্তি দাও। স্বাভাবিকভাবেই এখানে এক্স গ্যাসকে তুলা দিয়ে দেওয়া হয়েছে, এখানে YH3 গ্যাসটিকে তুলা দ্বারা, মনে করো এই YH3 মানে অ্যামোনিয়া সিক্ত একটি তুলা, এই সিলিন্ডারের মধ্যে তুলা দিয়ে অ্যামোনিয়া সিক্ত তুলা এটার মধ্যে প্রবেশ করিয়েছে। স্বাভাবিকভাবেই এই অ্যামোনিয়া এদিকে আসতে থাকবে। ঠিক এমনিভাবে এই তুলার মধ্যে BH3 এটাও সিক্ত করা হয়েছে, এবার এটা এখানে রাখা হয়েছে। এবার BH3 করবে কি এদিকে আসবে, এরপরে YH3 এদিকে আসবে, দুটো এক জায়গায় মিলিত হবে, কোনো একটা জায়গায় মিলিত হবে। এখন বলছে যে কত দূরে গ্যাস দুটি পরস্পর মিলিত হবে গাণিতিক যুক্তি দাও, গাণিতিক যুক্তি দাও। তো এটা গ্রাহামের ব্যাপন সূত্র দিয়ে আমরা সেটা করতে পারবো। কিভাবে করব সেটা তোমাদেরকে এখন আমি দেখাবো। তারপর ঘতে কি বলেছে দেখো, উদ্দীপকের যৌগোদয় কোন মতবাদের আলোকে অম্ল ও ক্ষার হিসেবে চিহ্নিত করা যায়। যেমন XH3 এটা অম্ল হতে পারে, ক্ষার হতে পারে। YH3 এটা অম্ল হতে পারে, ক্ষার হতে পারে।
মানে সে অম্ল ক্ষার দুইটা হবে এটা বলছি না, মানে সে অম্ল হতে পারে ক্ষার হতে পারে, এটা একটা আমরা মতবাদ দিয়ে দেখাবো যে এই দুইটার মধ্যে কোনো একটা অম্ল আর অন্যটা ক্ষার। সেই মতবাদটা হবে লুইস মতবাদ। তোমরা জানো আমরা 3টা মতবাদ পড়েছি, আর্হেনিয়াস মতবাদ, ব্রনস্টেড লাউরির মতবাদ এবং লুইস মতবাদ। আমরা দেখাবো লুইস মতবাদের সাহায্যে যে XH3 অর্থাৎ BH3 হবে অম্ল আর NH3 হবে ক্ষারক। আসো আমরা এক এক করে কাজগুলো সমাধান করি। তাহলে আমি প্রথম সমস্যাটি সমাধান করছি। দেখো গ, কত দূরে গ্যাস দুটি পরস্পর মিলিত হবে গাণিতিক যুক্তি দাও। আমি সমাধান শুরু করলাম। আমার এই জায়গাটার মধ্যে কম জায়গা, তারপর আমি লিখবো, এরপরে মুছে ফেলবো। তোমরা সাথে সাথে আমার সাথে নোট করে ফেলবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি তোমরা এই সৃজনশীলটি বুঝতে পারছো যে কিভাবে আমরা কোন দিকে অগ্রসর হব। দেখো গ, কত দূরে গ্যাস দুটি পরস্পর মিলিত হবে গাণিতিক যুক্তি দাও। তো আমাদের প্রথম কাজ হবে XH3 আর YH3 এই দুটাকে আগে শনাক্ত করা। দেখো আমি লিখছি সমাধান, গয়ের সমাধান করব আমি এখন। গ সমাধান। দেখো আমরা বলবো যেহেতু, দেখো যেহেতু X এর পারমাণবিক সংখ্যা, যেহেতু X এর পারমাণবিক সংখ্যা 5, তাই এটি হবে বোরন এবং ফলে XH3 হবে BH3। লক্ষ্য করো, সহজ কথা, যেহেতু X এর পারমাণবিক সংখ্যা 5 তাই এটি হবে বোরন, ফলে XH3 হবে BH3, এটা হচ্ছে বোরন হাইড্রেট BH3। অপরদিকে Y এর পারমাণবিক সংখ্যা, Y এর পারমাণবিক সংখ্যা 7, তাই এটি হবে নাইট্রোজেন, ফলে YH3, দেখো ফলে YH3 হবে NH3। ব্যাস, দেখো আমরা প্রথম স্টেটমেন্টটা কাজ শেষ করে ফেললাম। যেহেতু X এর পারমাণবিক সংখ্যা 5 তাই এটি হবে বোরন, ফলে XH3 হবে BH3। অপরদিকে Y এর পারমাণবিক সংখ্যা 7 তাই এটি হবে নাইট্রোজেন, ফলে YH3 হবে অ্যামোনিয়া। ব্যাস, আমরা জেনে গেলাম XH3 YH3 এই দুটা যৌগ কি। এটা হচ্ছে BH3 বোরন হাইড্রাইড আর এটা হচ্ছে অ্যামোনিয়া, এখন আমরা কি লিখব দেখো আমি লিখব, মনে করি, এটা কিন্তু বোরন হাইড্রাইড, মনে করি BH3 থেকে X ধরবো না কারণ যেহেতু X আছে এখানে। আমরা লিখব এখন, মনে করি BH3 থেকে, মানে এইটা থেকে L দূরত্বে YH3 সাথে মিলিত হবে, এই কথাটা লিখবো। মানে YH3 দিকে আসবে, এই পয়েন্টের মধ্যে আমরা লিখব মনে করি L দূরত্বে। এটা মুছে ফেলবো, দেখো মুছে ফেললাম। আমরা এখন লিখব মনে করি দেখো কি লিখছি, মনে করি আমার সাথে লিখো, মনে করি BH3 হতে L দূরত্বে
L দূরত্বে YH3 এর সাথে মিলিত হয়। কি লিখেছি দেখো, মনে করি BH3 হতে L দূরত্বে, মনে করি BH3 হতে L দূরত্বে YH3 এর সাথে এটা অবশ্য এখানে লিখি, সাথে BH3 মিলিত হয়। BH3 মিলিত হয়, ফলে এই সময় YH3 দ্বারা, আমরা YH3 না লিখে মনে করি BH3 হতে L দূরত্বে YH3 সাথে, মানে এখন তো আসলে YH3 লিখব না, এখানে লিখব NH3 অ্যামোনিয়া করে ফেলব, NH3। মনে করি BH3 হতে L দূরত্বে NH3 এর সাথে BH3 মিলিত হয়, ফলে এই সময় NH3 18 - L দূরত্ব অতিক্রম করে। দেখো সাজানোটা হচ্ছে মেইন, লক্ষ্য করো আমি কি বলছি। মনে করি BH3 হতে L দূরত্বে, এই BH3টা আমি নিচে দেখাবো ছবি এঁকে, এই L দূরত্বে এখানে আসে, ঠিক এই সময়টাতে YH3 এই জায়গাটায় আসে, দুজনের একসাথে মিলিত হয়। তো মনে করি BH3 হতে L দূরত্বে NH3 এর সাথে BH3 মিলিত হয়, ফলে এই সময় NH3 18 - L, সবটা হচ্ছে 18 সেন্টিমিটার। তো এখন যদি এটাকে 18 থেকে Lটা বাদ দেওয়া হয় তাহলে এটা থাকবে, ফলে এই সময় NH3 18 - L দূরত্ব অতিক্রম করে, যা নিম্নে দেখানো হলো। দেখো যা নিম্নে দেখানো হলো, লিখে নাও, সুন্দর করে এটা লিখে ফেলো একটু, যা নিম্নে দেখানো হলো। এখন আমি ছবি এঁকে দেখাবো, একটু লিখে নাও। মুছে ফেললাম, কিন্তু মুছে ফেললাম। এবার আমি ছবিটা এখানে আঁকছি, দেখো এই তোমরা জানো এটা কিন্তু 18 সেন্টিমিটার, ওইখানে বলা আছে 18 সেন্টিমিটার এইটুকু, আর এদিকে হচ্ছে BH3 আর এদিকে হচ্ছে NH3। আশা করি বুঝতে পারছো। তো আমি বলেছিলাম যে এই পর্যন্ত, মনে করো এই পর্যন্ত L, এই জায়গায় মিলিত হবে, এই পর্যন্ত হচ্ছে L, এইটা হচ্ছে L দূরত্বে। ঠিক তাহলে এইটা হবে কতটুকু? এটা হবে 18 - L সেন্টিমিটার, এটা হবে L সেন্টিমিটার। দেখো হিসাবটা সহজ, টোটালটা হচ্ছে 18 সেন্টিমিটার। তা আমি মনে করলাম যে BH3 L সেন্টিমিটার দূরত্বে এখানে যাওয়ার পর ঠিক তখন NH3 এখানে এসে এটার সাথে মিলিত হয়, তাহলে এইটুকু দূরত্ব কত? 18 - L, অর্থাৎ মনে করো 5 মিনিট সময়ে BH3 এখানে যায়, ঠিক একই সময়ে NH3 এদিকে আসে, এখানে মিলিত হয়। তো এটাকে ধরলাম L সেন্টিমিটার, আর বাকিটা হবে 18 - L সেন্টিমিটার। আশা করি তোমরা বুঝতে পেরেছো এটা। তো আমরা প্রথমেই লিখেছি, মনে করি BH3 হতে L সেন্টিমিটার দূরত্বে NH3 এর সাথে BH3 মিলিত হয়, এই জায়গাটার মধ্যে মিলিত হয়, ব্যাস কথা শেষ। এখন আমরা করব কি, গ্রাহামের ব্যাপন সূত্রে চলে যাব। মুছে ফেললাম,
তোমরা একটু লিখে নাও সুন্দর করে, যা নিম্নে দেখানো হলো এই নিচে এটা দেখাবে, দেখিয়ে নাও। মুছে ফেললাম। এবার লিখব কি দেখো, গ্রাহামের ব্যাপন সূত্র থেকে আমরা জানি, গ্রাহামের ব্যাপন সূত্র থেকে আমরা জানি, গ্রাহামের ব্যাপন সূত্র থেকে আমরা জানি গ্রাহামের ব্যাপন সূত্র থেকে আমরা জানি, দেখো R1/R2 ইকুয়াল টু √M2/M1, √M2/M1। দেখো গ্রাহামের ব্যাপন সূত্র থেকে আমরা জানি R1/R2 ইকুয়াল টু √M2/M1, এটা আমরা জানি। কিন্তু এখন জানো ব্যাপন হার গ্যাস দ্বারা অতিক্রান্ত দূরত্বের সমানুপাতিক হয়। তো আমরা এরপরে নিচে লিখব, আগে তোমরা এই কথাটা লিখে নাও। গ্রাহামের ব্যাপন সূত্র থেকে আমরা জানি R1/R2 ইকুয়াল টু √M2/M1। গ্রাহামের ব্যাপন সূত্র থেকে আমরা জানি R1/R2 ইকুয়াল টু √M2/M1। দেখো R1 এর উপরে ঠিক M1 নিচে হবে, R2 নিচে M2 উপরে হবে। এটা আমি একটু মুছে ফেলবো, তোমরা একটু লিখে নাও। এরপর আমরা কি লিখবো দেখো, আমরা জানি ব্যাপন হার গ্যাস দ্বারা অতিক্রান্ত দূরত্বের সমানুপাতিক। আমরা জানি ব্যাপন হার গ্যাস দ্বারা অতিক্রান্ত দূরত্বের সমানুপাতিক। আমরা জানি ব্যাপন হার গ্যাস দ্বারা অতিক্রান্ত দূরত্বের সমানুপাতিক। অতিক্রান্ত দূরত্বের সমানুপাতিক। দেখো আমরা জানি ব্যাপন হার গ্যাস দ্বারা অতিক্রান্ত দূরত্বের সমানুপাতিক। তাই আমরা করব কি জানো, এই যে BH3-কে প্রথম গ্যাস ধরবো আর NH3-কে দ্বিতীয় গ্যাস ধরবো। ঠিক আছে, এটা মনে রাখবে। আমরা BH3-কে প্রথম গ্যাস ধরলাম আর এই NH3-কে দ্বিতীয় গ্যাস ধরবো। তো কি লিখেছি, আমরা জানি ব্যাপন হার গ্যাস দ্বারা অতিক্রান্ত দূরত্বের সমানুপাতিক। তাই এবার মুছে ফেলবো, আবার নিচে লিখবো তাই। দেখো তাই কি হবে, দেখো এইভাবে হবে। R1 কিন্তু আমি R1 ধরেছি, এই যে BH3, এখানে লিখব BH3 দ্বারা অতিক্রান্ত দূরত্ব। আর এখানে হবে NH3 দ্বারা অতিক্রান্ত দূরত্ব। ইকুয়াল টু, ব্যাস দেখো ইকুয়াল টু, বুঝতেই পারছো। দেখো এখানে অ্যামোনিয়া দ্বারা অতিক্রান্ত দূরত্ব আর এখানে হবে অ্যামোনিয়ার আণবিক ভর। NH3 এর আণবিক ভর।
ভর, আর নিচে হবে BH3 এর আণবিক ভর, এর আণবিক ভর। ব্যাস, হ্যাঁ, একটু লিখে নাও। দেখো আমি তোমাদেরকে বলি, বি বোরনের পারমাণবিক ভর হচ্ছে 10.8, মানে এটাকে আমরা 11 ধরতে পারি, রাউন্ড ফিগার। 10.8 থেকে 11 ধরবো। তো 11 আর হাইড্রোজেনের হচ্ছে 1 ইন্টু 3, তাহলে 3, 11 আর 3 কত হয় 14, এটা হচ্ছে 14, আর NH3 হচ্ছে 17, নাইট্রোজেন 14, আর 3টে হাইড্রোজেনের 1 করে 1 ইন্টু 3, তাহলে 14। তাহলে আমরা কি লিখব, অ্যামোনিয়ার, এই যে অ্যামোনিয়ার আণবিক ভর হবে এখানে 17, আর BH3 আণবিক ভর হবে 14, এটা লিখব এখন। আর BH3 দ্বারা অতিক্রান্ত দূরত্ব, সেটা আমরা জানি, BH3 দ্বারা অতিক্রান্ত দূরত্ব L, আর NH3 দ্বারা অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 18 L। পরের লাইনে আমি এটা লিখব, দেখো মুছে ফেললাম। দেখো বা দিয়ে, বা উপরে কিন্তু BH3 ছিল, তো এটা হবে L, নিচে হবে 18 - L, এখানে রুট আবার হবে, উপরে হবে 17, এখানে হবে 17, আর এইখানে হবে 14। এখানে তুমি লিখে দাও NH3 এর আণবিক ভর ইকুয়াল টু 17। দেখো NH3 আণবিক ভর 17, আর BH3 এর আণবিক ভর ইকুয়াল টু হচ্ছে 14। কীভাবে 14 আসছে আমি বলছি, বোরনের 11 আর 3টে হাইড্রোজেনের 3, 11 আর 3 14, আর অ্যামোনিয়ার হচ্ছে 14 যোগ 3 17, নাইট্রোজেনের 14 আর 3টে হাইড্রোজেনের 3। বাস, এখন শুধু হিসাব নিকাশের পালা, আমি হিসাব করে রেখেছি, এটা 17/14 আসে 1.1 রুট করলে। তাহলে আমি এখন একটু করে ফেলবো, দেখো মুছে ফেলবো, লিখে নাও, মুছে ফেলবো। পরের বার এরকম লিখবো, বা L/18 - L ইকুয়াল টু 1.1। একদম ভাগ করার পর, রুট করার পর 1.1 পাওয়া যায়। পরে বা দেখো L ইকুয়াল টু, স্বাভাবিকভাবেই 18কে 1.1 দিয়ে গুণ করলে, 18কে 1.1 দিয়ে গুণ করলে হয় 19.8, এরপরে মাইনাস 1.1 L, বা এটা যদি এদিকে নিয়ে আসি, যোগ করি, তাহলে এটা 1, আর এখানে হচ্ছে 1.1, তাহলে এটা হবে 2. আচ্ছা আমি যোগ করে দেখাই, L প্লাস 1.1 ইকুয়াল 1.1 L ইকুয়াল টু হচ্ছে 19.8, দেখো L প্লাস 1.1 ইন্টু L ইকুয়াল টু 19.8। মুছে ফেলবো, পরে বা দিয়ে লিখবো, এটা হবে 2.1 L, মুছে ফেললাম, ইকুয়াল টু হবে বা 2.1 L ইকুয়াল টু 19.8, বা L ইকুয়াল টু 19.8 ডিভাইডেড বাই 2.1, বা L ইকুয়াল টু 19.8কে 2.1 দিয়ে ডিভাইড করলে 9.43 সেন্টিমিটার। দেখো তাহলে প্রশ্নটা ছিল, কত দূরে গ্যাস দুটি পরস্পর মিলিত হবে, গাণিতিকভাবে যুক্তি দাও। দেখো তাহলে একটা কি হলো, যে আমরা বলছিলাম যে
BH3L দূরত্বে মিলিত হবে, তাহলে BH3 9.3 সেন্টিমিটার দূরে মিলিত হবে। তাহলে NH3 কোথায় মিলিত হবে? 18 থেকে এটা বাদ দেব। এটা লিখে নাও, আমি মুছে ফেলবো। আমরা লিখবো এরকম, দেখো মুছে ফেললাম, 9.43। সুতরাং BH3 9.43 সেন্টিমিটার দূরত্বে এবং NH3 18 মাইনাস, দেখো 18 মাইনাস 9.43, 18 মাইনাস 9.43, দেখো 18 মাইনাস 9.43 সেন্টিমিটার বা বিয়োগ করলে আসে 8.57 সেন্টিমিটার দূরত্বে পরস্পরের সাথে মিলিত হবে। দেখো দূরত্বে পরস্পরের সাথে মিলিত হবে। ব্যাস, একটা অ্যান্সার শেষ। তাহলে কি হলো? সুতরাং BH3 9.43 সেন্টিমিটার দূরত্বে এবং NH3 18-9.43 সেন্টিমিটার বা 8.57 সেন্টিমিটার দূরত্বে পরস্পরের সাথে মিলিত হবে। দেখো তোমাদেরকে একটু বলি, আমরা গ্রাহামের ব্যাপন সূত্রের সাহায্যে যেটা করেছি যে R1/R2 ইকুয়াল টু √M2/M1। R1 হচ্ছে ব্যাপন হার, তো ব্যাপন হার গ্যাসের অতিক্রান্ত দূরত্বের সমানুপাতিক। এই জন্য R1 এর জায়গায় অর্থাৎ প্রথম গ্যাসটির যে অতিক্রান্ত দূরত্ব আছে সেটা বসিয়েছি, পরে R2 জায়গায় দ্বিতীয় গ্যাসটির যে অতিক্রান্ত দূরত্ব আছে তা বসিয়েছি, এরপরে আণবিক ভরগুলো বসিয়েছি, অতঃপর সমাধান করে অর্থাৎ ক্যালকুলেশন করে যে মানগুলো পেয়েছি, আমরা L এর মান পেয়েছি এই যে 9.43, অর্থাৎ 9.43 সেন্টিমিটার দূরত্বে BH3। এরপর 18 থেকে 9.43 বাদ দিলে 8.57 সেন্টিমিটার দূরত্বে পরস্পরের সাথে মিলিত হবে। অর্থাৎ কি 9.43 সেন্টিমিটার দূরত্বে BH3 এবং 8.5 সেন্টিমিটার দূরত্বে NH3 পরস্পরের সাথে মিলিত হবে। এইভাবে আমরা অঙ্কটা সলভ করলাম। এইভাবে যে কোনো অঙ্ক আসলে তোমরা এই গ্রাহামের ব্যাপন সূত্র দিয়ে সেটা সলভ করতে পারবে। তাহলে আমরা 1 নাম্বার শেষ করলাম, অর্থাৎ আমরা প্রথমটা শেষ করলাম। এখন আমরা শুরু করব ঘ নাম্বার। দেখো ঘ নাম্বার কি আছে? ঘ হচ্ছে উদ্দীপকের যৌগদ্বয় কোন মতবাদের আলোকে অম্ল ক্ষার হিসাবে চিহ্নিত করা যায়। দেখো উদ্দীপকের যৌগদ্বয় কোন মতবাদের আলোকে অম্ল ও ক্ষার হিসাবে চিহ্নিত করা যায়। আসো আমরা এখন ঘয়ের সমাধান করব। আমরা লিখব যেহেতু x এবং y এর পারমাণবিক সংখ্যা যথাক্রমে 5 এবং 7, তাই মৌল দুটি যথাক্রমে
মৌল দুটি যথাক্রমে বোরন এবং নাইট্রোজেন। ফলে যৌগ দুটি হবে যথাক্রমে, ফলে যৌগ দুটি হবে যথাক্রমে BH3 এবং NH3। ব্যাস, দুটো যৌগ। এবার আমরা বলবো লুইস মতবাদ অনুসারে BH3 হবে অম্ল এবং NH3 হবে ক্ষার। আমরা এটা মুছে ফেলবো। দেখো, আশা করি লেখা হয়ে গেছে, আবার মুছে ফেলবো। দেখো, আমরা লিখব লুইস মতবাদ অনুসারে BH3 কে অম্ল এবং NH3 কে ক্ষার হিসাবে চিহ্নিত করা যায়। ক্ষার হিসাবে চিহ্নিত করা যায়। এটা লিখো, লুইস মতবাদ অনুসারে BH3 কে অম্ল এবং NH3 কে ক্ষার হিসেবে চিহ্নিত করা যায়। এখন আমরা ডিটেলস এই লুইস মতবাদটা লিখব। ওই মতবাদ অনুসারে দেখাবো যে BH3 কেন অম্ল এবং NH3 কেন ক্ষার। এটা লিখে নাও। এবার আমি মুছে ফেলবো এটা। এরপর লিখব লুইস মতবাদ অনুসারে আমরা জানি লুইস মতবাদ অনুসারে আমরা জানি যে সকল পদার্থ ইলেকট্রন গ্রহণ করতে পারে, তাদেরকে অম্ল এবং দেখো লুইস মতবাদ অনুসারে আমরা জানি যে সকল পদার্থ ইলেকট্রন গ্রহণ করতে পারে তাদেরকে অম্ল, এবং যে সকল পদার্থ ইলেকট্রন ত্যাগ করতে পারে এবং যে সকল পদার্থ ইলেকট্রন দান করতে পারে, পদার্থ একজোড়া ইলেকট্রন দান করতে পারে, পদার্থ একজোড়া ইলেকট্রন দান করতে পারে, দেখো লুইস মতবাদ অনুসারে আমরা জানি যে সকল পদার্থ ইলেকট্রন গ্রহণ করতে পারে তাদেরকে অম্ল, এবং যে সকল পদার্থ একজোড়া ইলেকট্রন দান করতে পারে তাদেরকে ক্ষার বলে। আমি আবারও বলছি, লুইস মতবাদ অনুসারে আমরা জানি যে সকল পদার্থ ইলেকট্রন গ্রহণ করতে পারে তাদেরকে অম্ল,
এবং যে সকল পদার্থ একজোড়া ইলেকট্রন দান করতে পারে, এবার এটা উপরেরটা মুছে ফেলবো, একজোড়া ইলেকট্রন দান করতে পারে তাদেরকে ক্ষার বলে, তাদেরকে ক্ষার বলে, দান করতে পারে তাদেরকে ক্ষার বলে। তাদেরকে ক্ষার বলে, মুছে ফেললাম। তাদেরকে ক্ষার বলে। হ্যাঁ, এটুকু লিখে নাও। এবার আমরা লিখব বোরন এবং নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস নিম্নরূপ। মুছে ফেললাম। এবার লিখব বোরন এবং নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস নিম্নরূপ। বোরন এবং নাইট্রোজেন এর ইলেকট্রন বিন্যাস নিম্নরূপ। ইলেকট্রন বিন্যাস নিম্নরূপ। দেখো বোরন, বোরন হচ্ছে 5, 1s2 2s2 2p1, 5 তো। এরপরে দেখো আমি একটু ইয়ে করে লিখছি, 1s2 2px1 2py0 2pz0। এবার বোরন উত্তেজিত অবস্থায়, বোরন উত্তেজিত অবস্থায় 1s2 এটা হবে 2s1 2px1 2py1, এই জায়গায় হচ্ছে 2pz0। অর্থাৎ বোরন উত্তেজিত অবস্থায় 3টা বিজোড় ইলেকট্রন করে, ফলে তার যোজনী হয় 3 এবং 2pz অরবিটাল খালি থাকে, 2pz অরবিটাল খালি থাকে। আমরা এই কথাটা বলবো, BH3 অণুতে বোরনের 2pz অরবিটাল খালি থাকে। এই জিনিসটা দেখানোর জন্যই কিন্তু আমার ইলেকট্রন বিন্যাসটি লিখতে হয়েছে। এবার আমি নাইট্রোজেন ইলেকট্রন বিন্যাস লিখব। হ্যাঁ, এটা মুছে ফেলবো আমি, তোমরা আগে এটা লিখে নাও। এটার নিচে আমি নাইট্রোজেন ইলেকট্রন বিন্যাস লিখব। মুছে ফেললাম। এবার হবে নাইট্রোজেন। নাইট্রোজেন হচ্ছে 7। দেখো 1s2 2s2 2p3। এরপর দেখো 1s2 2s2 2px1 2py1 2pz1। দেখো নাইট্রোজেনের 3টি বিজোড় ইলেকট্রন রয়েছে, 3টি বিজোড় ইলেকট্রন দিয়ে সে অ্যামোনিয়া তৈরি করে, কিন্তু 2s অরবিটালে 2টি ইলেকট্রন রয়েছে, অর্থাৎ মুক্তজোড় ইলেকট্রন। এই 2s অরবিটালে 2টি ইলেকট্রন তার মুক্তজোড় ইলেকট্রন থাকে। তাহলে নাইট্রোজেনের একটি মুক্তজোড় ইলেকট্রন রয়েছে, আর বোরনের কোনো মুক্তজোড় ইলেকট্রন নেই, বোরনের 2pz অরবিটাল খালি রয়েছে। এই 2pz খালি অরবিটালে সে ইলেকট্রন গ্রহণ করতে পারে, গ্রহণ করতে পারে বলে সে হবে অম্ল। আর ও করবে কি, তার লোন পেয়ে ইলেকট্রন দিতে পারবে বলে সে হবে লুইস ক্ষারক হবে। আমরা এটা এখন লিখব, ইলেকট্রন বিন্যাস লিখলাম। আমরা এরপর লিখব উপরোক্ত ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায়, মুছে ফেললাম। এবার লিখব উপরোক্ত ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায়, উপরোক্ত ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায়, উপরোক্ত ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায়, থেকে দেখা যায় উপরোক্ত ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায় বোরনের 2pz অরবিটাল খালি এবং নাইট্রোজেনের
নাইট্রোজেন এর 2s অরবিটালে অবশ্য এখানে 2s অরবিটাল এই কথাটা লিখলে ভুল হবে, তার কারণ হচ্ছে তোমরা তো জানো সংকরণ পড়েছ, sp3 সংকরণ করে ফেলে ওই দুটি ইলেকট্রন একটা সংকরিত অরবিটালে থাকে। তো আমি আর সংকরিত শব্দটা না বলে শুধু বলবো নাইট্রোজেনের একটি মুক্তজোড় ইলেকট্রন থেকে যায়। তো উপরোক্ত ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায় বোরনের 2p-z অরবিটাল খালি এবং নাইট্রোজেনের একটি মুক্তজোড় ইলেকট্রন রয়েছে, একটি মুক্তজোড় ইলেকট্রন রয়েছে। দেখো উপরোক্ত ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায় বোরনের 2p-z অরবিটাল খালি এবং নাইট্রোজেনের একটি মুক্তজোড় ইলেকট্রন রয়েছে। এই জন্য মুছে ফেলবো, এই জন্য BH3 দেখা এখন লিখব, এই জন্য BH3 NH3 হতে একটি মুক্তজোড় ইলেকট্রন গ্রহণ করতে পারে। মুক্তজোড় ইলেকট্রন গ্রহণ করে সন্নিবেশ বন্ধন তৈরি করে। সন্নিবেশ বন্ধন তৈরি করে। দেখো এই জন্য BH3 NH3 হতে মুক্তজোড় ইলেকট্রন গ্রহণ করে সন্নিবেশ বন্ধন তৈরি করে, যা নিম্নে দেখানো হলো। লিখে নাও, আমি মুছে ফেললাম। এখন আমরা জেনে গেছি যে বোরনের অরবিটাল খালি রয়েছে আর নাইট্রোজেনের মুক্তজোড় ইলেকট্রন রয়েছে। এখন দেখো সে কীভাবে বন্ধনটা করে, লক্ষ্য করো। BH3, এখানে BH3 যোগ NH3 মুক্তজোড় ইলেকট্রন। এবার দেখো কি করছে, বিক্রিয়া করে লক্ষ্য করো, এই তীর চিহ্ন হচ্ছে ওরা বিক্রিয়া করছে সেই তীর চিহ্ন, আর BH3 সাথে এই তীর চিহ্ন হচ্ছে নাইট্রোজেন মুক্তজোড় ইলেকট্রন দান করে সন্নিবেশ বন্ধন করেছে। এটা সন্নিবেশ বন্ধন। এবার আমরা লিখব, যেহেতু বোরন BH3 ইলেকট্রন গ্রহণ করেছে তাই লুইস মতবাদ অনুসারে এটি অম্ল। এবার লিখব, দেখো এই যে ইলেকট্রন গ্রহণ করেছে, যেহেতু BH3 একজোড় ইলেকট্রন গ্রহণ করেছে, তাই দেখো আমি মুছে ফেলবো, উপরের রিঅ্যাকশনটা মুছে ফেললাম। দেখো কি লিখবো, যেহেতু BH3 একজোড় ইলেকট্রন গ্রহণ করেছে তাই লুইস মতবাদ অনুসারে BH3 অম্ল।
অপর দিকে NH3 এক জোড় ইলেকট্রন প্রদান করায় লুইস মতবাদ অনুসারে লুইস মতবাদ অনুসারে ইহা ক্ষার। আলহামদুলিল্লাহ, তাহলে হয়ে গেল কি, লুইস মতবাদ অনুসারে BH3 অম্ল, অপরদিকে NH3 একজোড় ইলেকট্রন প্রদান করায় লুইস মতবাদ অনুসারে ইহা ক্ষার। যেহেতু ইলেকট্রন প্রদান করলে হয় ক্ষার, তাহলে অ্যামোনিয়া ইলেকট্রন প্রদান করেছে তাই ক্ষার, আর ইলেকট্রন গ্রহণ করলে হয় অম্ল, তাই BH3 ইলেকট্রন গ্রহণ করেছে এবং সে অম্ল। তাহলে কি দেখা গেল, লুইস মতবাদ অনুসারে BH3 হচ্ছে অম্ল এবং NH3 হচ্ছে ক্ষার। আলহামদুলিল্লাহ, আমরা সকল বোর্ড 2018 সৃজনশীল 8 যা পরিবেশ রসায়ন হতে আসছে, গ এবং ঘ দুটি প্রশ্নই সমাধান করলাম। আজকে এই পর্যন্তই থাকবে। ইনশাল্লাহ আমি পরবর্তীতে এই বোর্ডের আরও সৃজনশীল নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ, ফি আমানিল্লাহ। ধন্যবাদ সকলকে।